নমস্কার, আমি সারদা গল্প মালিকায় আমার সকল বন্ধুকে স্বাগত। আজকে আমাদের গল্প পাঠের আসরে গল্প আছে অভিনয়ের জন্য পুরস্কার, সুধীরঞ্জন মুখোপাধ্যায়। কীরকম একটা অনুভূতি হয়েছিল মনের মধ্যে। মৃদু উত্তেজনায় প্রভাতীর গলা স্বরও ধরে এসেছিল। প্রথমে বিশ্বাস হয়নি। তার চিত্র সম্পাদক বন্ধু পূর্ণেন্দু ফোন করেছিল ভরা দুপুরে। সে বোধহয় জানতো আজ প্রভাতের শুটিং নেই। অগ্রায়ণের শেষ, তবুও বাইরে কড়া রোদ ঝলমল করছে। দক্ষিণ কলকাতার শহরতলির একেবারে শেষ প্রান্তে বাংলোর মতো প্রভাতীর ছিমছাম বাড়ি। সামনে অনেকটা ফাঁকা জমি, সেখানে যত্ন করে মালি নানা রকমের ফুল ফুটিয়েছে। ছুটি বলতে গেলে প্রভাতীর থাকেই না, রোজ তারই কাজ। এরকম নিরালা দুপুর তার কাছে বড় দুর্লভ। প্রভাতী কি করবে হঠাৎ ঠিক করতে পারে না। একবার টেলিফোনের কাছে এসে দাঁড়ায়, ভাবে ফোন করবে কিনা। তার কেমন সংকোচ হয়। থাক। প্রভাতী ফোনের কাছ থেকে সরে এসে একটা রং চঙে পত্রিকা তুলে নেয়, বিছানায় গড়িয়ে পড়ে, পাতা উল্টে উল্টে দেখে। পরে মাথার কাছে পত্রিকাটা রেখে দেয়, চোখ বন্ধ করে, কিন্তু তার ঘুম আসে না। আজ ফোনের কাছে যায়নি প্রভাতী, কোনো পত্রিকাও হাতে তুলে নেয়নি। আজ সে গাবলুর কথা ভাবছিল, আর মনে মনে অনেকক্ষণ ধরে একটাই হিসেব করে যাচ্ছিল। গত বছর স্কুলে ভর্তি হয়েছে গাবলু। স্কুল বেশি দূরে নয়, কাছেই। অচ্যুত তাকে পৌঁছে দিয়ে আসে, আর শান্তার মা সাইকেল রিক্সায় নিয়ে আসে বিকেল 4টে। গাবলু যখন ফিরে আসে সাধারণত তখন বাড়ি থাকে না প্রভাতী, সে থাকে স্টুডিওতে। রোজই তার কাজ, বড় ব্যস্ততার মধ্যে কাটে প্রভাতীর দিন। তার হাতে আপাতত 33টা ছবি। শান্তর মাই দেখাশোনা করে গাবলুর বেশিরভাগ সময়। নির্জন অলস দুপুরে অল্প অল্প অন্ধকার ঘরে ঈষৎ অন্যমনস্ক হয়ে তার ছেলের কথাই ভাবছিল প্রভাতী। তার ভাবনার ভিতরে একটা যন্ত্রণা যেন আপনা আপনি মিশে যাচ্ছিল। গাবলু অনেক অনেক বড় হবে কবে, কবে সে স্কুল ছেড়ে কলেজে উঠবে, বড় চাকরি বাকরি করবে, মানুষ হবে। সে ভবিষ্যৎ অনেক দূরের, এখনো আরো কত কত বছর। নিঃস্পন্দনের মতো হয়ে যায় প্রভাতী। তার নিঃশ্বাস পড়ে না, তার নিঃশ্বাস পড়ে খুব আস্তে। তার মনে হয় অতদিন সে ধৈর্য ধরে রাখতে পারবে না, সব ভেঙে যাবে, তছনছ হয়ে যাবে। এই রকম ভাবনা, এই একাকিত্ব ভয়ঙ্করভাবে আঘাত করে প্রভাতীকে। আর তার মনে হয় কাজের মধ্যেই সে যেন ভালো থাকে, অনেক অনেক ভালো। এইরকম সব ভাবনা হিংস্র জন্তু জানোয়ারের মতো তার মনের মধ্যে প্রবেশ করে অন্তত তাকে তখন আছড়ে কামড়ে একাকার করে দেয় না। কপালের উপর একটা হাত রেখে সে চিত হয়ে শুয়ে থাকে, চোখ দুটো খোলা, স্থির, বড় করুণ। মুখে যন্ত্রণার একটা স্পষ্ট ছাপ। তার অর্থ, তার যশ, তার কাজ সব যেন বিবর্ণ, অর্থহীন হয়ে যায়। ত্রন্দার মৃদু একটা আমেজ এ সময় অচেতনের মতো করে রাখে প্রভাতীকে। আর ঠিক তখন তার মাথার কাছে টেলিফোন বেজে ওঠে। ক্লান্ত চোখে সাদা যন্ত্রটার দিকে তাকিয়ে কয়েক মুহূর্ত ইতস্তত করে প্রভাতী। হয়তো কোনো বাজে লোক, কলেজের কোনো ছেলে কিংবা মেয়ে, কিংবা কোনো পরিচালক, প্রযোজক, কোনো পত্রিকার পক্ষ থেকে কেউ না কেউ ডাকতেই পারে। নিশ্চিন্ত হয়ে চুপচাপ বসে থাকার তার উপায় নেই। কি বলি কাজ, ডাকাডাকি আর লোকের ভিড়। মধুর একটা বিরতিতে টেলিফোনের কাছে এগিয়ে এলো প্রভাতী। আয়নায় নিজের মুখ দেখল, শাড়িটা একটু ঠিক করলো, যেন টেলিফোনের ভিতর দিয়ে কে কথা বলতে বলতে দূরের মানুষ তার চেহারাটাও দেখতে পাবে। টেলিফোন হাতে তুলে নিয়ে মধুর করে প্রভাতী যেন পাখির মতো পিক করে উঠল। হ্যালো প্রভা, পূর্ণেন্দু বলছে। প্রভাতীর মুখের উত্তর যেন সাজানো ছিল। সে আপন মনে অল্প হাসল এবং একটু ইতস্তত না করে বলল, আমার সৌভাগ্য, তবু মনে পড়ল। কিন্তু এরপর থেকে হবে কি জানো, মানে এখন এমন একটা খবর দেব,
যে তারপর আমাকে তোমার মনে পড়বে কি না সে বিষয়ে আমার সন্দেহ আছে। পরীক্ষা করে দেখুন না, কি এমন খবর? পূর্ণেন্দু দরদ ভরা স্বরে বলল, তোমাকে আমি সব সময় সুখবরই দিই তো প্রভা। জানি। পূর্ণেন্দুর স্বর এবার উচ্ছ্বাসে ঈষৎ ভারী হয়ে উঠল। সে বলল, প্রভা, শান্তি অশান্তি ছবিতে অভিনয়ের জন্যে তুমি এবছর ভারত সরকারের শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছ। কথা শুনে একটা আবেগে শরীরটা থরথর করে উঠল প্রভাতীর। বুকের মধ্যে উচ্ছ্বাস ফেনিয়ে উঠল। সে জানত পূর্ণেন্দুর কথা মিথ্যে হওয়ার নয়, তবু তার মুখ থেকে অবিশ্বাসের ছোট্ট একটা শব্দ যেন অতর্কিতে আছড়ে পড়ল টেলিফোনের উপর। যা! পূর্ণেন্দু তা শুনেও বলল, আজ সন্ধ্যায় রেডিওতে খবরটা শুনতে পাবে। ব্যাস, কাল সব কাগজের প্রথম পাতায় বেরোবে তোমার ছবি। তাই বলছিলাম, আর কি ভবিষ্যতে আমাকে তোমার মনে পড়বে? প্রভাতী আস্তে বলল, একবার আসবেন না? আসবে না মানে? এমন একটা সাংঘাতিক খবর পেলাম। শুধু একা নয়, কাল ছুটির দিন, দল বল নিয়ে সকালেই যাব। রেডিওতে আগে খবরটা ছড়িয়ে যাক। প্রভাতী মিষ্টি করে অনুরোধ করল, কাল সকালে ঠিক আসবেন কিন্তু? ভরা স্বরে পূর্ণেন্দু আর একবার বলল, বললাম তো একা নয়, দলবল নিয়ে যাব তোমাকে অভিনন্দন জানাতে। অভিনন্দন আবার কি? আপনারা আমার মতো একজন নগণ্য শিল্পীকে এত ভালোবাসেন, সেই তো আমার সুখ। ফোন রেখে দিল প্রভাতী। স্থির হয়ে একা ঘরে কয়েক মুহূর্ত দাঁড়িয়ে থাকলো চুপচাপ। খুশির প্রবল বেগ বয়ে যাচ্ছে তার ভিতরে ভিতরে। তীব্র আনন্দের ভারে গলা শুকিয়ে আসছে, তৃষ্ণা পাচ্ছে। সে জানে এই পুরস্কার সর্বশ্রেষ্ঠ, সব অভিনেত্রীদের কাম্য। অঘ্রাণের দুপুর বাইরে ঝলমল করছে। প্রভাতী অনুভব করল এখন ঘরের ভিতরেও যেন আলোর অনেক রেখা খেলছে। আশ্চর্য! এই প্রবল খুশির ভার যেন আস্তে আস্তে তাকে টেনে নিয়ে যাচ্ছে বেদনার এক বিজন প্রান্তে। এই আনন্দের ভাগ সে কাকে দেবে? কেমন করে দেবে? টেলিফোনটা কি সে তুলে নেবে? ডাকবে কাউকে? না, থাক, কথা বলার ক্ষমতা যেন হারিয়ে ফেলেছে প্রভাতী। এই সুসংবাদ তাকে অদ্ভুত এক যন্ত্রণা দিচ্ছে। আর কেবলই মনে হচ্ছে এই পুরস্কারের কোনো মূল্য নেই তার কাছে। সে বড় একা, অসহায়। কেউ নেই এখন এই নির্জন বাড়িতে। অচ্যুত আসবে অনেক পরে। শান্তার মা গেছে কাবলুকে আনতে, কখন ফিরবে কে জানে। প্রভাতী দাঁড়িয়েছিল পাথরের মূর্তির মতো, আর এক অকারণ বেদনায় তার দু চোখে জলে ঝাপসা হয়ে আসছিল। সকালের তাজা রোদ প্রভাতীর বাংলোর মতো বাড়ির উপর উপছে পড়েছিল, আর তার ছোট্ট বাগানে ফুলের ওপর, ঘাস ও পাতার উপর সারা রাত ধরে ঝরেছিল শিশির। এখনো চারপাশে একটা সিক্ত আমেজ ছড়িয়ে আছে। আজ প্রভাতের সুন্দর করে সাজানো লম্বা ড্রয়িং রুমে ভিড় করেছে অনেক মানুষ। শুধু চিত্রজগতের তারকারা নয়, প্রভাতীকে অভিনন্দন জানাতে এসেছে অধ্যাপক, শিল্পী, সাহিত্যিক, কবি, সাংবাদিক এবং নানা শ্রেণীর কত লোক। কেননা ছায়াচিত্রে অভিনয় প্রভাতীর পেশা হলেও সে জগৎ নিয়েই সে তৃপ্ত নয়। তার একটা জন্মগত ঝোঁক আছে শিল্পের সব শাখার উপর। তাই তার পরিধি সীমিত নয়, তার বন্ধু সংখ্যাও অগণিত। প্রভাতীর ড্রয়িং রুমে আছে ছোট বড় অনেক বইয়ের আলমারি, ইংরেজি ও বাংলা গল্প উপন্যাসের ঠাসা। দেয়ালে টাঙানো দু একটা দুর্লভ ছবি। একদিকে লম্বা টেবিলের উপর রবীন্দ্রনাথের ছোট্ট একটা মর্মর মূর্তি। এসব দেখে শুনে সাধারণ মানুষ প্রভাতীকে বেশ সমীহ করে চলে, কারণ তার চালচলন, সাজসজ্জা কিছুই চটকদার অভিনেত্রীর মতো নয়। তার সর্বাঙ্গে ফুটে থাকে রুচির বিশেষ মার্জিত রূপ। হয়তো তাই সব শ্রেণীর সব মানুষের প্রিয় প্রভাতী। আজ সাধারণ একটা ঢাকাই শাড়ি পরেছে প্রভাতী। সম্ভবত সকাল সকাল সে স্নান সেরে নিয়েছে। তার কপালে কুমকুমের গোল একটা টিপ, হাতে খুব বড় একটা রূপোর ট্রে, তাতে অনেক রকমের মিষ্টি। ঘরের মাঝখানে
গোল টেবিলের উপর সাজানো জলের গ্লাস। একটু দূরে দরজার কাছে চুপচাপ দাঁড়িয়ে আছে প্রভাতীর স্বামী অচ্যুত। তার গাবলু এত লোক দেখে হই চই করে ছুটোছুটি করছে ঘরময়। প্রভাতীর বাড়ির কাছে দাঁড়িয়ে অনেক গাড়ি, এখনও আসছে লোক। ঘরে জমে উঠেছে ফুলের পাহাড়। প্রভাতী মিষ্টি হেসে অভ্যর্থনা করছে প্রত্যেককে, সকলের সামনে এগিয়ে দিচ্ছে মিষ্টির ট্রে, জলের গ্লাস, আর হাসি ফুকিয়ে টেলিফোন ধরে বলছে হ্যালো। প্রভাতী একটু কাছে আসতেই এক প্রবীণ সাহিত্যিক তার হাত ধরে বলল, আমি জানতাম তুমি একদিন সকলকে ছাড়িয়ে যাবে। আমার অপর্ণার চরিত্র তুমি হুবহু ফুটিয়ে তুলেছ, যেমনটি ভেবেছিলাম ঠিক তেমনটি। অদ্ভুত তোমার অভিনয় ক্ষমতা। প্রভাতী সাহিত্যিকের কথা শুনে খুব মিষ্টি করে হাসল। আশীর্বাদ করুন যেন আমার সাধনা সার্থক হয়। হচ্ছে তো, হবেও। দুজন নবাগত এদিকে বসে গুজগুজ করছিল। সাহিত্যিকের দিকে বাঁকা চোখে তাকিয়ে একজন আর একজনকে কানের কাছে মুখে নিয়ে ফিস করে উঠল, শুনছিস কি আর বুড়োটা বলে কি? প্রভাতী সকলকে ছাড়িয়ে গেছি। কি আর গজগজ করতে করতে বলল, প্রতিভা থাকলে এদের পুরস্কার পাওয়া যায় না কি রে? নন্দিনী মিত্র পেল না, দুলালী গুপ্ত পড়ে রইল, বম্বের কেউ তল পেল না, বাংলার প্রভাতী দেবী হলো প্রতিভাময়ী অভিনেত্রী। আরে মিতা, ভুল ধরতে জানলেই সব কিছু হওয়া যায়। দেখ না, কত কবি, লেখক আর কত কাগজওয়ালারা ওকে ঘিরে আছে। এমন ধূর্ত মেয়ে আমি কখনো দেখিনি বাবু। কেয়া স্বর আরও নামিয়ে বলল, ওই যে বুক সেলসগুলো, বইয়ের ঠাসা, একটা ছুঁয়ে দেখেছিস ভাবছিস? আরে দূর, লেখাপড়ায় তো ঢুঢু। প্রভাতী এগিয়ে আসছিল এদিরই কাছে, কিন্তু বাধা পেল। এক তরুণ কবি এসে দাঁড়িয়েছে তার সামনে। প্রভা, আমাকে তোমার মনে আছে? বারে, আপনাকে মনে থাকবে না? আপনি আমাকে নিয়ে কি সুন্দর কবিতা লিখেছেন। কবি উচ্ছ্বাসিত হয়ে বলল, তুমি সত্যিই যেন এক মূর্তিময়ী লিরিক, কবির কবিতা তুমি। প্রভা, এদিকে একটু এসো প্লিজ। কে ভারী গলা ডাকলো। প্রভাতী ফিরে দেখল পক্ক কেস চিত্র পরিচালক গগন চ্যাটার্জি তার দিকে তাকিয়ে মৃদু মৃদু হাসছে। প্রভাতে সম্প্রতিভ ভঙ্গিতে তাড়াতাড়ি এলো তার কাছে, এসে খুব নম্রভাবে বলল, বলুন, আমার সৌভাগ্য, আজ কষ্ট করে আপনি আমার এখানে এলেন। আসবো না মানে? প্রভাতীকে নিজের পাশে বসিয়ে তার পিঠে হাত বুলোতে বুলোতে পৌর চিত্র পরিচালক গগন চ্যাটার্জি বলল, প্রভা, এ জয় আমার। মনে হচ্ছে যেন পুরস্কার আমিই পেয়েছি। কেন আমার এই রকম মনে হচ্ছে জানো? বাড়ি, আপনার ছবিতেই তো আমি প্রথম চান্স পাই। ঠিক বলেছ, তুমি আমার আবিষ্কার, আমার গর্ব। পৌর পরিচালক একটা উচ্ছ্বাসের ঘোরে আবৃত্তি করে উঠল, এমোর একার গর্ভ আজিয়ে নিখিলে। ঠিক সেই সময় বাইরে গাড়ির তীক্ষ্ণ হর্ন বাজলো আর হই চই শুরু হলো। পাড়ার ছেলেরা পাঁচিল টপকাবার চেষ্টা করছে। একটা রব উঠেছে, গুরু গুরু। ভিতরেও অনেক চঞ্চল হয়ে উঠেছে, কেউ কেউ বাইরে বেরিয়ে এলো। প্রভাতী হেসে বলল, এবার বাড়ির দূর ঘর ভেঙে পড়বে নিশ্চয়ই অভিজিৎ। বলতে না বলতেই আধুনিক বাংলা ছায়াচিত্রের নায়ক অভিজিৎ এসে দাঁড়ালো প্রভাতীর সামনে। তার হাতে বেতের ঝুড়িতে বসানো খুব বড় একটা ফুলের তোড়া। সাদা আদ্যির পাঞ্জাবি পরেছে অভিজিৎ, তার ধুতির কোঁচা মাটিতে লুটাচ্ছে, চুল উস্কো খুস্কো, পাখার হাওয়ায় অল্প অল্প উঠছে। সাজ পোশাক খাঁটি দেশি হলেও প্রভাতীর দিকে ফিরিয়ে হাসি মুখে নিখুঁত ইংরাজিতে উচ্চারণে অভিজিৎ বলল, কনগ্র্যাচুলেশন। থ্যাংক ইউ। যাক, এলেন তাহলে। অগত্যা, ঈষৎ হালকা চালে বলল অভিজিৎ। কি বিজি অ্যাক্টরস রে বাবু, যখনই ফোন করি এনগেজড আর এনগেজ, তাই আসতেই হলো। মেয়ে তো বটে তুমি, না এলে ভাবতে হিংসেই একেবারে ফেটে মরছি বুঝি। দুষ্টু মেয়ের মতো চপল হাসি হেসে প্রভাতী বলল, হিংসে হচ্ছে না? একেবারে যে হচ্ছে না বললে মিথ্যে কথা বলা হবে, তবে
তুমি মেয়ে তো, তাই কিছুটা কম হিংসে হচ্ছে। কথা শেষ না করে চারপাশে তাকিয়ে অভিজিৎ হো 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 করে হেসে উঠল। ফটোগ্রাফাররা এদিক ওদিক ঘোরাঘুরি করছিল, সুযোগ মতো তাদের ক্যামেরা ঝলসে উঠছিল। এবারও 3-4 জন একসঙ্গে ক্যামেরা ক্লিক করলো। ফিল্ম পত্রিকার এক কালো বোকা বোকা ছোকরা কী করবে হঠাৎ ঠিক করতে না পেরে প্রভাতীর ছেলে গাবলুকে কোলে তুলে নিয়ে জিজ্ঞাসা করলো, তোমার নাম কি? গাবলু বলল, অরবিন্দ। আসলে সে ব্যাপারটা ভালো করে বুঝতে পারছিল না। তার মনে হচ্ছিল তার মা পরীক্ষায় ফার্স্ট হয়ে প্রাইজ টাইজ পেয়েছি বোধ হয়, তাই ফিল্ম পত্রিকার ছোকরার কোলে চড়ে বেশ জোরে জোরে বলে উঠল, মা ফার্স্ট, আমি সেকেন্ড। কি মজা, কি মজা। সকলেই হাসছিল গাবলুর কথা শুনে। কালো ছোকরা গাবলুকে কুল থেকে নামিয়ে দিয়ে একটা ছোট নোটবুক বের করলো। পরে পেন্সিল হাতে প্রভাতীর কাছে এসে দাঁড়ালো, সবিনয়ে বলল, কিছু বলুন। কি আর বলবো, আজ আমাকে মাফ করুন, পরে তো আসবই আবার। মানে সদ্য পুরস্কার লাভের কথা শুনে আপনার কি অনুভূতি হচ্ছে, যদি দয়া করে একটু বলেন। একটু অন্যমনস্ক হয়ে গেল প্রভাতী। 1 মিনিট ভেবে পরে বলল, এই পুরস্কার এ শুধু আমাকে যে আনন্দ দিয়েছে তা নয়, একটু গম্ভীর করে তুলেছে। এই স্বীকৃতির অর্থ হলো দায়িত্বের কঠিন বোঝা চাপিয়ে দেওয়া। আজ সরকার আমাকে যে দায়িত্ব দিলেন, ঈশ্বরের কাছে প্রার্থনা করে তা যেন আমি আন্তরিক নিষ্ঠার সঙ্গে পালন করতে পারি। বাহ, ফাইন, অভিজিৎ বলল। প্রভাতীর দিকে মুগ্ধ চোখে তাকিয়ে তরুণ কবি উক্তি করল, তুমি ছাড়া এরকম আর কেউ বলতে পারে না প্রভা। অনেক ক্যামেরা ঝলসে উঠল। সব চুকে যেতে যেতে রাত হয়ে গেল। কাল সন্ধ্যায় রেডিওর খবর শোনার পর থেকে বড় ব্যস্ততার মধ্যে কেটেছে প্রভাতীর। টেলিফোন বেজেছে ঘন ঘন, এসেছে লোকের পর লোক। যাক, উত্তেজনার প্রথম স্তর পার হয়ে এসেছে প্রভাতী। এখন বেশ রাত, ক্লান্তিতে তার শরীর অবশ হয়ে আসছে। কিন্তু তবু প্রভাতীর 2 চোখ ব্যথায় কটকট করছে, ঘুম আসছে না। সে জানত রাত আরও অনেক গভীর হয়ে এলেও তার ঘুম আসবে না। পাড়াটা এমনিতেই নির্জন। এখন শব্দের শেষ তরঙ্গ যেন থেমে গেছে। থমথম করছে চারপাশ। হেমন্তের জ্যোৎস্নার ভিজে আলো প্রভাতীর শোবার ঘরের একদিকে স্থির হয়ে আছে। সে চুপচাপ শুয়ে থাকলেও একটা অস্থিরতা আছড়ে পড়ছে তার বুকের মধ্যে। পাগল মেয়ের মতো ছুটে যেতে ইচ্ছে করছে বাইরে। একটা যন্ত্রণায় জর্জরিত হয়ে প্রভাতী চোখ ফিরিয়ে দেখল অচ্যুতকে। খাটের অন্যদিকে জানালার কাছে শুয়ে আছে অচ্যুত, বোধহয় ঘুমাচ্ছে। মাঝখানে গাবলু, সেও ঘুমাচ্ছে অচেতন। ওদের দেখে প্রভাতীর যেন এক উৎকট ঈর্ষা আরো অস্থির হয়ে উঠল। কিরকম একটা আক্রোশে জুড়ে জুড়ে পা খুঁজল বিছানার চাদরে। পরে একটু ঝাঁঝের সঙ্গে অচ্যুতকে ডাকলো, শুনছ? অচ্যুত ঘুমায়নি, সেও জেগেছিল। প্রভাতীর ডাকা মাত্রই ছাড়া দিল। কি বলছো? কাল সন্ধ্যা থেকে খবর শুনছ, দেখছো কত লোক প্রশংসা করছে আমার, শুধু তোমার মুখেই কোনো কথা জোগালো না। হিংসে বুক ফেটে যাচ্ছে বুঝি? প্রভাতীর কথা শুনে অদ্ভুতভাবে হেসে উঠল অচ্যুত। বলল, হিংসে হবে কেন? আমি তো আর তোমাদের লাইনের লোক নই। তবে একেবারে বোবা হয়ে গেলে যে। তুমি কি মনে করো এই পুরস্কার পাওয়া খুব সোজা ছেলে খেলা? প্রভাতীর কথা শুনে উত্তেজনার কোনো রেখা ফুটে উঠল না অচ্যুতের মুখে। শান্তভাবে মশারি অল্প তুলে জানালার তাক থেকে সে সিগারেটের প্যাকেট তুলে নিল। পরে দেশালাই জ্বালালো এবং ধীর স্বরে বলল, তোমার কথাই চুপচাপ ভাবছিলাম। কি ভাবছিলে শুনি? ভাবছিলাম, এখনো যেন ভাবছিল অচ্যুত, এবং ভাবতে ভাবতেই সে বলল, বাইরে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ পুরস্কার তো পেলে। সে একটু থামল। কিন্তু ঘরে যে সতীসাধ্যী স্ত্রীর নিখুঁত অভিনয় করে যাচ্ছ, তার জন্য কে তোমায় পুরস্কার দেবে? অচ্যুত এইরকম ঠান্ডা স্বর শুনে এই প্রভাতীর গলা থেকে মন থেকে নিমেষে সব ঝাঁঝ অন্তর্হিত হলো। কিছু সময় সে চুপ করে থাকলো। পরে আস্তে ভাঙা স্বরে বলল,
সবই তো জানো, জানো কি আমার প্রেমিক, কোথায় আমার মন পড়ে আছে। তবে শুধু শুধু কেন এসব বলো? অচ্যুত এবার ক্ষিপ্তের মতো বলে উঠল, কেন তুমি যাও না তোমার প্রিয়তমের কাছে? কেন শিখণ্ডীর মতো আমাকে খাড়া করে রেখেছ, নিচে স্বার্থ সিদ্ধি করে চলেছ দিনের পর দিন? আমার কি মান সম্ভ্রম, জ্বালা যন্ত্রণা, সুখ দুঃখ কিছু নেই? প্রভাতী আর শুয়ে থাকতে পারল না, সে উঠে বসল। ঘুমন্ত গাবলুর মাথায় আলতোভাবে একটা হাত রাখল, রেখে ধরা গলায় বলল, কতবার সব ছেড়ে চলে যাবার ইচ্ছে হয়েছে। মিথ্যের মধ্যে থেকেই নিজেকে ছোট করতে ঘৃণা হয়েছে কতবার। তাহলে অনেক ভেবেছি, এসবের মধ্যে তো আর লজ্জার কিছু নেই আজকাল। আমার মতো কত অভিনেত্রী ডিভোর্স করে আবার বিয়ে করেছে, কেউ তাদের নিন্দে করে না। কিন্তু তুমি তা না করে কেন আমায় জ্বালাচ্ছ? প্রভাতী বলল, হয়তো নিজে জ্বলছি তোমার চেয়ে অনেক বেশি, তবু যাই না, যেতে পারি না। অচ্যুত চিৎকার করে উঠল, কেন কেন? গাবলুর দিকে তার মাথার হাত বুলোতে বুলোতে প্রভাতী বলল, এর জন্যে, হ্যাঁ, এই গাবলুর জন্যেই তোমাকে দুঃখ দিচ্ছি, নিজেই দুঃখ পাচ্ছি। ভিজে চোখে অন্ধকারে অচ্যুতের দিকে তাকিয়ে সে থেমে থেমে বলল, একটু আগে বলছিলে না তোমার সংসারে সতী সাধ্যের স্ত্রীর অভিনয়ের জন্য কে তোমাকে পুরস্কার দেবে? এই গাবলু দেবে, পরে, অনেক পরে ঠিক দেবে। দেখো, কান্নায় চাপা একটা বেগ তার স্বর রুদ্ধ করে দিচ্ছিল। এখন একটা উত্তেজনা ফেনে উঠছিল অচ্যুতের মুখের মধ্যে। সে সিগারেট টানছিল ঘন ঘন আর এক একবার কাশছিল। প্রভাতী আবার শুয়ে পড়ল, যদিও সে জানতো অনেকক্ষণ তার ঘুম আসবে না। অচ্যুত জেগেছিল, প্রভাতীও। শুধু গাবলু নির্বিকার, সে ঘুমছে অঘরে। অগ্রায়ণের শিশির ভেজা রাত নিঃশব্দে বয়ে যাচ্ছিল। আজকের গল্প পাঠের আসর এখানেই শেষ হলো। গল্পটি কেমন লাগলো বন্ধুরা কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানাচ্ছেন তো। আর গল্প মালিকাকে বন্ধু করে নিয়ে গল্প মালিকার সাথে থাকুন। আজকের ভিডিও এখানে শেষ করছি, আবার পরের ভিডিওতে আমাদের দেখা হচ্ছে। ততদিন আমাদের সকলকেই সুস্থ থাকতে হবে।